আশেপাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে আমরা আলোচনা করব ফসল তোলার পর মাটির পরিচর্যা। আর এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, নিমপীঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করব ফসল তোলার পর মাটির পরিচর্যা। তো প্রথমে একটু আপনার থেকে জানতে চাইব যে এই যে আমরা ফসল তুলছি, তো নানান ফসলের তো নানান সময়ে তোলার একটা ব্যাপার স্যাপার থাকে, সে বিষয়ে যদি একটু বলেন। আমি ওটা যাওয়ার আগে আমি আপনাকে মাটি সম্বন্ধে একটু বলি, যেটা নাকি সবারই জানা উচিত। আচ্ছা, আমাদের তো মাটির পরিচর্যা নিয়ে আমরা কথা বলবো আজকে। হ্যাঁ, একটা গাছ যখন নাকি উৎপাদিত হয় তার মেকানিক্যাল মানে এই দাঁড়িয়ে থাকার সাপোর্টটা কিন্তু দেয় আপনার মাটি। এবং মাটিতে যে ফসলগুলো আমরা উৎপাদন করি, আমরা সাধারণত জেনারেলি ট্রি ধরা হয় যে মেকানিক্যাল সাপোর্ট, এবং যে কোনো অন্যান্য যে ফসলগুলো আমরা উৎপাদন করি তাতেও মেকানিক্যাল সাপোর্ট এই মাটিই দেয়। শুধু মেকানিক্যাল সাপোর্ট দেয় না, এটা কিন্তু নিউট্রিয়েন্টস এবং ওয়াটার মাটির থেকে গাছকে সাপ্লাই করে, মানে দেয়। তো সেই ক্ষেত্রে মাটিতে যদি সেই নিউট্রিয়েন্টের পরিমাণ ঠিক মতো না থাকে এবং যদি সেই নিউট্রিয়েন্টটা গাছ নিতে না পারে, তবে কিন্তু গাছটা তার নর্মাল গ্রোথ দেখাবে না। এই জন্য আমরা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে মাটির ভিতরে একটা গাছের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য 20 ধরনের প্রয়োজনীয় খাদ্য দরকার। তার মধ্যে 9টা থাকে বেশি পরিমাণে প্রয়োজন হয়, আর 11টা থাকে কম পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজন হয় প্রত্যেকটা। এবং একটার অভাবে কিন্তু গাছ তার নর্মাল জীবনচক্র চালাতে পারে না। এই একটা অভাবে একটা সিমটম দেখানো যায় বা লক্ষণ দেখান, এবং শুধুমাত্র ওই নিউট্রিয়েন্টটা ব্যবহার করলে পরেই ওই সিমটমটা চলে যাবে, অন্য কোনো কিছু ব্যবহার করলে যাবে না। এই সব কারণের জন্য মাটিতে নিউট্রিয়েন্ট এবং ওয়াটার না থাকলে তো আপনি দেখেছেন যে উইল্ট হয়ে যায়। অনেক গাছ দেখবেন দুপুরের দিকে নেতিয়ে পড়েছে, ঝিমিয়ে যায়, কারণ এখানে অবস্থাটা হয় যতটুক জল সে মাটির থেকে পাচ্ছে তাতে বেশিরভাগ জল সে ছেড়ে দিচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে, স্টোমাটার মাধ্যমে।
তো সেই ক্ষেত্রে কিন্তু উইল্ট হয়ে যায়। আবার দেখবেন সেই গাছটাই সন্ধ্যার দিকে আবার তাজা হয়ে উঠেছে, কি জন্যে ট্রান্সপিরেশনটা কমে যায়, ফলে তার গাছটা আবার জলটা রিটেন করতে পারে। তো হারভেস্টের পর এটা খুব ভালো একটা ইম্পর্টেন্টের আপনি টপিক বেছেছেন আমার মনে হয়, যে মানুষ তো মনে করে, আমি চাষি ভাইরা মনে করে ফসল উৎপাদ দিলাম, তার পরিচর্যা করলাম, পাকলো, কেটে নিয়ে চলে আসলাম, এরপরে কিন্তু আর চিন্তা করে না তারা। কিন্তু পরবর্তী চাষে যেতে হবে আমাদের। হ্যাঁ, কিন্তু পরবর্তী চাষের কথা কিন্তু জেনারেল কৃষকরা চিন্তা করে না, তারা ওই হারভেস্ট পন্থী তাদের চিন্তাধারা। আর এর ভিতরে আপনার একটা প্রশ্ন করেছেন, হ্যাঁ, এক এক ধরনের ফসল এক একভাবে মানে এক এক সময়ে এক এক মানে ঋতুতে এটা কিন্তু হারভেস্ট করতে হয়। সেই ব্যাপারে যদি একটু বলেন। ধরেন আপনি আমন ধানে, ধরেন এটা নির্ভর করবে আপনি কোন ধানটা লাগাচ্ছেন, এটাকে 4 মাসেরটা না 4.5 মাসেরটা না 5 মাসেরটা হারভেস্ট হওয়ার মতো, সেটা চাষি ভাইরা ভালো মতো জানে এবং সেভাবে তারা ওইভাবে লাগায়। কিন্তু আমাদের যেটা নিয়ে আজকের বিষয়টা হলো যে হারভেস্ট হয়ে গেল যেভাবে হোক, এটা আপনি লিগুমস ক্রপের হতে পারে, মানে ডাল জাতীয় হতে পারে, ভেজিটেবলের হতে পারে, তারপরে ধরেন পাট, তিল, এই জাতীয় জিনিসে হতে পারে। কিন্তু তার পরবর্তী চাষিরা কী করে, সেটা কিন্তু একটা মারাত্মক জিনিস হয়। এটা আমাদের দেশে এখনও আমরা চাষিবাসীদের বোঝাতে পারিনি। ধরেন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা চাষি তার 12 মাস, তার 3 মাস আর 4 মাস ধরলাম, তাহলে হলো 4, 3, 6 আর 4, 10 মাসের একটা হিসাব, বা 12 মাসের একটা হিসাব হবে। আমাদের দেশে সাধারণত চাষিরা ধান চাষের পর বেশি আগ্রহ প্রকাশ করে। এখন একটা ধানের পর, আমনের পর যখন নাকি বড় যাবে, তো সেখানে 1.5 থেকে 1 মাস, 1.5 মাস এবং অনেক জায়গায় দেখা গেছে 2 মাস পর্যন্ত মাটিটাকে ফেলে রেখে দেয়। এটা কিন্তু উচিত না। কি জন্য উচিত না? কারণ ইরোশন বলে একটা কথা আছে, মানে এটা উইন্ড হতে পারে, এটা ওয়াটার হতে পারে। যদি খুব জোরে বাতাস বয় তাই কিন্তু মানে মাটিগুলো যদি চাষ হয়ে গেল, চাষি তার ফসল নিয়ে চলে গেলেন। এবং আমাদের দেশে দেখা গেছে ধান চাষের বেলায় যে মুথাগুড়ি পর্যন্ত মানুষ নিয়ে যাচ্ছে, ফলে ওই জায়গাটাকে কিন্তু মাটিটা একেবারে হালকা হয়ে যায়। আলু চাষ বা গাজর চাষ, আলু চাষের সময় আলুগুলো যেন উপরের থেকে উঠানো হয়, তখন এটা কিন্তু একদম নরম হয়ে যায়। সেই সময় যদি খুব জোরে একটা হাওয়া দেয়, তখন কিন্তু মাটিগুলো উড়ে আপনার জমির থেকে অন্য জায়গায় চলে যাবে। সেটা জমিতে যেতে পারে, নদীতে যেয়ে পড়তে পারে, জঙ্গলে যেয়ে পড়তে পারে। আর মাটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 2 ইঞ্চি মাটি। এর ভিতরে মাটির জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, জীবাণু বেশি থাকে, যা নাকি গাছের উৎপাদনের জন্য সহায়তা করে, এবং ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিও সেখানে বেশি থাকে। অতএব যদি উপরের জিনিসটাকে যদি আপনি হারিয়ে ফেলেন, আমাদের দেশে চাষি ভাইরা কিন্তু এই কাজটা বেশি করছে এই কারণে, কারণ তারা ওই চিন্তা করেন, আপনি যে বলেন, আপনি যেভাবে চিন্তা করেছেন যে এর পরবর্তীতে কি করবে তারা। আচ্ছা, এই যে বললেন যে বাতাসের সাহায্যে হয়তো উড়ে যেতে পারে, হ্যাঁ, উইন্ড ইরোশন বলা হয়। অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয়, হ্যাঁ, এরপর আছে রেইন, মানে আপনি ওয়াটার ইরোশন, দুই রকম হয়। ইরোশন মিনস ক্ষয়, মাটির ক্ষয়। উইন্ড ইরোশন হতে পারে, যেটা আগে প্রথম বললাম, এখন হলো বলবো যে ওয়াটার ইরোশন। ধরেন আপনার একটা খুব জোরে বৃষ্টি হলো, বৃষ্টি হলে কি হলে পরে উপরে যে মাটিগুলো যেহেতু হারভেস্ট করা হয়েছে জমিটার থেকে, যে ফসলগুলো হারভেস্ট করলো, ঠিক আছে, তারপরে মোতাগুলো ওঠানো হয়েছে, ফলে যদি জোরে বৃষ্টি হয়, সমস্ত মানে মাটিগুলো, ভালো মাটিগুলো ধুয়ে নদীতে যেয়ে বা খালে বা বিলে বা নালায় যেয়ে পড়বে। সেই জন্য আমি বলবো, হারভেস্টের পর চাষিদের মাথার ভিতরে এই জিনিসটা রাখতে হবে যে আমাকে কিন্তু পরবর্তী আরেকটা ফসল উৎপাদন করতে হবে। অবশ্যই সেই ক্ষেত্রে ফসলটা উৎপাদনের জন্য আমার যে খরচা হবে, যদি আমি মাটিটা সম্বন্ধে না চিন্তা করি, তো কিন্তু খরচাটা আমার অনেক বেশি লাগবে। আর যদি আমি মাটিটা সম্বন্ধে চিন্তা করি, তো খরচাটা কম লাগবে, উৎপাদন ভালো থাকবে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং পরিবেশও ভালো থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরেন আপনার একটা জমি আছে, আপনি আমন ধান করেছেন, আমন ধান হারভেস্ট করেছেন, তারপর আপনি বোরোতে যাবেন, তো সেখানে আপনি 1.5 থেকে 2 মাস ফাঁকা ব্যারেন পড়ে থাকলো মাটিটা, সেটা কিন্তু ভালো না। সেই জন্য আমরা বলি চাষি ভাইদের যে আপনারা কমসে কম এমন কোনো ফসল করেন যে আপনারা ওই ফসলটাকে আবার মাটির সাথে মিশিয়ে দিতে পারবেন। বিশেষ করে ধঞ্জা জাতীয় যদি ফসল করেন, বা ধরেন
আপনি খুব তাড়াতাড়ি হারভেস্ট হয়, মুগ, মাসকলাই এগুলো আপনি করতে পারেন। সেগুলো যদি করেন, আপনি মুগ আর মাসকলাই কি হয়, একবারে কিন্তু সব পাকে না, এটা কিন্তু ধাপে ধাপে পাকে। আপনি দেখবেন আপনার সিডের মধ্যে পটটা ফেটে যেয়ে মুগ পড়ে যাচ্ছে, মাছ পড়ে যাচ্ছে, কিন্তু ফ্লাওয়ারও হচ্ছে। এইটাকে ইংরেজিতে বা আমাদের বোটানিক্যাল ভাষা বলে এ সিঙ্কোনি ইন নেচার, একসঙ্গে সব কিছু পাকে না। তো সেই সব প্রথম দুবার, বা আমরা বিদেশে আমরা দেখেছি বিশেষ করে হাওয়াইতে, তারা কিন্তু দুবার পিকিং করে, মানে পটগুলি দুবার পিকিং করে, করার পর আর করে না। তখন গাছ সবুজ থাকে, ফ্লাওয়ার থাকে, কিছু কাঁচা পট থাকে, কিন্তু ওগুলো ওরা মানে মেশিনের সাহায্যে মাটির সাথে মিশিয়ে দেয়। তাতে কি হচ্ছে, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ছে, যা নাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। মানে হারভেস্টিং এর পর আমরা ছোট্ট কিছু চাষ করে জৈব পদার্থ বাড়িয়ে নিতে পারি। এবং এটা শুধু বাড়িয়ে নেওয়া যাচ্ছে না, আমি মাটিটাকে রক্ষাও করতে পারি। কারণ রক্ষা করতে পারি এই কারণে, আমি মাটি ক্ষয়ের থেকে রক্ষা করতে পারি। এটা উইন্ড দ্বারা হতে পারে, বাতাস দ্বারা হতে পারে, জল দ্বারাও হতে পারে। অতএব তাকে কিন্তু হারভেস্টের পরের থেকে পরবর্তী ফসল করার আগ পর্যন্ত মাটিটার সম্বন্ধে তাকে চিন্তা করতে হবে, তবেই কিন্তু সে পরবর্তীতে ভালো ফসল পাবে। এবং এটা কি আমাদের যে অসুবিধাটা কি, এর ডিসঅ্যাডভান্টেজটা হলো যে ধরেন আপনি একজন চাষি, তার অল্প একটু জমি আছে, তার পাশের জমির সাথে তার মিশ নেই, কিন্তু বিদেশে কিন্তু একটা সিস্টেমে চলে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে এটা সমবায়ের মাধ্যমে চলে। সবার জমি এক জায়গায় আছে, একই ফসল করে, এবং তারা প্রতিবার ফসল করার আগে মাটি পরীক্ষা করে, এবং কোন ফসল করবে তারা রিকমেন্ড করবে, সেই অনুযায়ী তারা কিন্তু জৈব পদার্থ বলেন, কেমিক্যাল ফার্টিলাইজার বলেন, আর ইনসেক্টিসাইড প্রক্রিয়া সব কিছু তারা ওই বিজ্ঞান ভিত্তিক চাষবাসের মধ্যে ওরা করে নেয়। কিন্তু আমাদের দেশে এটা একটু অসুবিধা। কিন্তু আমি চাবো যে কৃষক ভাইদের জন্য অবশ্যই 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 তারা হারভেস্টের পরে মাটিটাকে রক্ষার জন্য চেষ্টা করে, বা মানে সচেতন হয়। আচ্ছা, তাহলে ফসল তোলার পরপরই চাষি বন্ধু পরবর্তী ফসলের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, এই সময়টা কতদিন নেবেন? এটা নির্ভর করবে উনি কোথাকার আছেন। কারণ আমাদের 8টা সয়েল রিজনে ভাগ করা আছে, 6টা অ্যাগ্রোলজিক্যাল জোনে আছে ওয়েস্ট বেঙ্গলটাকে। তো সেই অনুযায়ী তাকে দেখতে হবে, এবং উনি কোন ফসলে যাবেন। উনি যদি মনে করেন যে আমি ব্যালেন্স রাখবো জমিটা, তাই কিন্তু তাকে সাধারণত 1 থেকে 1.5 মাস ফাঁকা থাকে, জেনারেলি আমরা যদি কমেন্ট করি। কিন্তু এটা কিন্তু নির্ভর করে, আপনি যদি এর মাঝখানে যদি কোনো একটা থার্ড ক্রপ করে নিতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু লাভবান হবেন। কারণ মানে ভগবান বলেন আর আল্লাহ বলেন, আমাদের কিন্তু অপরিসীম দিয়েছে মাটির ভিতরে, এবং সেই জন্য আমরা নিচ্ছি, অনেক সময় দিচ্ছি না। যদি আমরা অর্গানিক ম্যাটারটাকে আবার ফিরিয়ে দিতে পারি মাটিতে, তবে কিন্তু ফসলগুলো কিন্তু আমরা অধিক উৎপাদন পাবো, এবং ব্যালেন্স ফার্টিলাইজারে ফুড পাবো, তা খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু থাকবে। অতএব সেই ক্ষেত্রে কিন্তু আমি চাষি ভাইদের বলবো যে আপনারা সব সময় চিন্তা করবেন যে পরবর্তী ফসল করার আগে মাটিটাকে পরীক্ষা করবেন, নিয়ম অনুযায়ী মাটি কালেকশন করবেন, পরীক্ষা করবেন, এবং কোন ফসলটা আপনি করতে চাচ্ছেন সেই ফসলটা রেখে যাবেন। কারণ এক এক ফসল এক এক ধরনের নিউট্রিয়েন্ট খায়, এক এক পরিমাণে নিউট্রিয়েন্ট খায়, অতএব সেটাকে আপনাকে দেখতে হবে। আরেকটা জিনিস, যদি আপনি সমুদ্রের কাছাকাছি থাকেন, তবে আপনার স্যালানিটির পরীক্ষা করে নিতে হবে, স্যালানিটিটা যে কী পরিমাণ লবণাক্ততা আছে। আর যদি আপনি পাহাড়ের দিকে থাকেন, তবে আপনাকে মাটিটাকে পিএইচটা পরীক্ষা করে নিতে হবে। কারণ পাহাড়ের মাটিতে যেহেতু প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে, এই জন্য অর্গানিক সাবস্টেন্স রিলিজ করে, ফলে পিএইচটা কম থাকে। অতএব থাকুক, তাতে অসুবিধা নেই, আমরা আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ব্যবহার করে সেই মাটিটাকে মানে একদম পারফেক্টলি রেডি করব ফর পরবর্তী ফসলের জন্য। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz community radio, Jadavpur University. মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করছি ফসল তোলার পর মাটির পরিচর্যা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর। আমরা ফসল তোলার পর কি করব, কি করবো না সেগুলো আপনার থেকে শুনছিলাম। বিশেষ করে আমরা মাটিটাকে ওপেন রাখবো না, আর কি ফাঁকা রাখবো, ব্যারেন রাখবো না। আমরা আমাদের ভাষায় ব্যারেন রাখা যাবে না। আচ্ছা, আমরা আর একটা কিছু ফসল দিয়ে গাছ দিয়ে ঢেকে রাখবো আর কি, সেটা খুব উপকারী এবং নানান দিক দিয়ে উপকারী। তো আমরা এটা করলাম, তারপরে আমরা যে পরবর্তী চাষে যাব তার আগে আপনি কিছু ওই মাটির পরীক্ষার কথা বলছিলেন, সেগুলো যদি একটু বলেন। আমাদের দেশে মাটি পরীক্ষাটা খুব খুব বেশি দিন ধরে শুরু হয়েছে বলে আমি বলবো না। কারণ মানুষের ধারণা, বিশেষ করে কৃষক ভাইদের ধারণা, এটা করে দরকার কি। আচ্ছা, কিন্তু আমাদের বিজ্ঞানীদের এবং যারা নাকি এক্সটেনশন ওয়ার্কার তাদের উচিত বোঝানো ব্যাপারটা। আপনি যদি একটা রুগী হন, আমি মানুষ ক্ষেত্রে বলি যে রুগী হন, রুগী কিন্তু ডাক্তারের কাছে যদি না যান, আপনি কি হয়েছে আপনি জানতে পারবেন না। এদিক ওদিক দিকে শুনে হলে কিন্তু আপনার রোগটা আস্তে আস্তে বাড়বে বলে কমবে না। এবং ভালো ডাক্তারের কাছে যদি যান বা ডাক্তারের কাছে যান, তো সেই ক্ষেত্রে কি হয়, ডাক্তার কিন্তু টেস্ট করাবে। টেস্ট করেন এই কারণে উনি একটা ধারণা করে যে এই রোগ হতে পারে, সেই অনুযায়ী কতগুলো টেস্ট দেন এবং সেখান থেকে উনি কনফার্ম হন। ঠিক একইভাবে মাটি যখন নাকি আপনার একটা ফসল হয়ে গেল, তো ফসল তো অনেক রকমভাবে, আপনি তো ভ্যারাইটি সম্বন্ধে জানলেও কি পরিমাণ জমিতে আপনার নিউট্রিয়েন্ট ছিল তা এখন কি পরিমাণ আছে সেটা তো আপনি জানেন না, কারণ সেটা তো হারভেস্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা অন্য ফসলও হতে পারে সেটা। অতএব আমরা সেই ক্ষেত্রে বলবো, বিদেশে কিন্তু সিস্টেম হলো যে মাটি পরীক্ষা করতে হবে প্রতি ফসলের আগে। আচ্ছা, মানে প্রতি ফসলের পরে? হ্যাঁ, মানে এর আগে করলে পরে চলে যাবে, ঠিকই করতে হবে। কারণ সেই অনুযায়ী কিন্তু কি ফসল আপনি উৎপাদন করতে যাচ্ছেন এবং কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে পরিচর্যা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু কি দিবেন, কখন দিবেন, কি পরিমাণ দিবেন, সেটা কিন্তু আপনি ওই মাটি পরীক্ষার ফলন থেকে কিন্তু আপনি রিকমেন্ডেশন দিয়ে দেওয়া হয়। এবং সেটা যদি আপনি ফলো করেন, একটা ডাক্তার যদি প্রেসক্রিপশন যা লিখে দেয় সেটা যদি আপনি টু ফলো করেন, দেখবেন যে আপনি অচিরেই ভালো হয়ে উঠেছেন। আর যদি নিজেই আমরা যদি মনে করি আচ্ছা 2 দিন খেলাম আর এখন তো ভালো হয়ে গেছে আর খেলাম না, সেটা কিন্তু ভালোর দিকে যায় না, পরবর্তীতে এটা আরও খারাপ দেয়। আমাদের চাষি ক্ষেত্রেও কিন্তু সে একই হয়, মানে মাটি পরীক্ষাটা করতে হবে। কিন্তু একটা চাষের পরে আরেকটা চাষে তো বেশি সময় থাকে না, তো মাটি পরীক্ষা করতে তো অনেকটা সময় লাগে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বলবো যে মাটি পরীক্ষা করতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 দিনের ভিতরে মাটি পরীক্ষা হয়ে যায় জেনারেলি, নর্মাল যে মাটি পরীক্ষার জন্য। আচ্ছা, 4-5 দিনই হয়ে যায়? হ্যাঁ, 4-5 দিনে হয়ে যাবে। এবং সেটা কি হবে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, NPK, যে চাষিদের মাথায় সবসময় ব্যথা থাকে এই জিনিসটা নিয়ে, আর হলো অর্গানিক কার্বন, জৈব পদার্থের পরিমাণ কীরকম আছে, আর হলো পিএইচটা কীরকম আছে, আর হলো ইসিটা কীরকম থাকে। এগুলো পরীক্ষা করলেই মোটামুটি হয়ে যাবে? হ্যাঁ, মোটামুটি হয়ে যাবে সাধারণভাবে। আর যদি আপনি আরও যদি ডিপে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাটমিক অ্যাবজর্পশন বলে একটা মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা আরও অনেক অন্যান্য যে ট্রেস এলিমেন্ট 20টা যে বলেছিলাম, অন্যান্য ট্রেস এলিমেন্টগুলো আমরা করতে পারবো এবং সেই অনুযায়ী রিকমেন্ডেশন দেব। কার জন্য? স্পেসিফিক ফসলের জন্য, পরবর্তী স্পেসিফিক ফসলের জন্য। এটা যদি আপনি করেন, যদি মানে রিকমেন্ডেশন অনুযায়ী যদি আপনি ব্যবহার করেন, পরবর্তী ফসলও কিন্তু আপনি একটা ভালো পরিমাণ উৎপাদনের দিকে যাবেন। তো বললেন যে মাটি পরীক্ষা করতে খুব বেশি দিন সময় লাগছে না, অল্প সময়ই হচ্ছে, কিন্তু প্রত্যেক বছর যদি চাষি বন্ধু মাটি পরীক্ষা করেন, একটা খরচা সাপেক্ষ ব্যাপার। সে খরচা এই জন্যই আমরা বলি, এখন যেহেতু এখনও এই জিনিসটা অ্যাডপ্টেড হয়নি, এখনো পর্যন্ত কৃষকদের এই সচেতনতা আসে নাই, এর জন্য দায়ী আমরা আমাদের বুঝাতে পারিনি। কারণ হলে পরে কিন্তু প্রতি ফসলের আগেই আপনি মাটি পরীক্ষা করে নিত। অতএব 3টা ফসল হয় 3 বার, তা আমরা বলেছি যে ঠিক 3 বার করার দরকার নেই,
তুমি কমসে কম, আমরা তো জানি যে কি রিকমেন্ডেশন দিয়েছে এবং এই এই ফসল এই রিমেন থেকে যাবে, সেটা কিন্তু আমরা বুঝি, বিজ্ঞানীরা বুঝি। সেই ক্ষেত্রে আপনি পুরোটা করার দরকার নেই, কিন্তু মানে বছরে একবার যদি করেন তবে কিন্তু যথেষ্ট আমার মনে করি এই অবস্থা। মানে সেটা করতে খরচা ওই একই খরচা পড়বে, আপনি যে যতবার মাটি পরীক্ষা করবেন ততবারই তো খরচা হবে, একবার করলে একবারের খরচাটা হবে। কিন্তু বিদেশে যেটা বলছিলেন যে খুব সুবিধে, মানে সবাই মিলে অনেকটা বড় জায়গা নিয়ে চাষ করছে, ওতে মাটি পরীক্ষা করলে খরচা অনেক কম। ওদের কি সবার কিন্তু জমি আলাদা আলাদা আছে, আপনি 2 বিঘা আছে, আমার 5 বিঘা আছে, কিন্তু আপনি সেই অনুযায়ী কিন্তু পয়সা দেবেন ফসলের জন্য, এবং সেই অনুযায়ী আপনি হারভেস্ট করার পর কিন্তু পয়সা পেয়ে যাবেন। এখানে কোনো রকম গন্ডগোল হয় না, আমি দেখেছি। আমাদের ক্ষেত্রে ছোট ছোট জমি বলে খুবই সমস্যা হচ্ছে এতে। মানে একবারে ধরেন আপনি আলের যে জমি মার যায়, সেটা বিরাট একটা অ্যামাউন্ট। কথা বলতে 5 ইঞ্চি 7 ইঞ্চি আল থাকে, এবং এই ছোট ছোট প্লেনের থেকে থাকেন, মানে মানে আমাদের মৌমাছির খোপের মতো মনে হয়। এরকম তো বিদেশে মনে হয় না, সব জমি একসঙ্গে নিয়ে আসে এবং এক মাটি পরীক্ষা করে রিকমেন্ডেশন দেয়। একজনে এক এক রকম পরিমাণে জমি থাকে, ঠিক আছে, সেই অনুযায়ী সে ফসল উৎপন্ন পায়। তো এটা করতে আমাদের সময় নেবে, কিন্তু এটা করা উচিত। তাতে হবে কি, চাষির যে খরচাটা, ধরেন আপনি একরকম মানে করাইলেন আপনার জমি, আমি পাশে আপনার জমি, আমিও সে একই করলাম, পয়সা 2 জনের গেল। এরকম 50 জন থাকলে 50 জনের পয়সা রাখছে, আর ওই সময় একজনের একটা দিয়ে হয়ে যেত। তো চাষি বন্ধু ফসল তোলার পর মাটি পরীক্ষা করলেন, এবং মাটি পরীক্ষা করার পরে যে রেজাল্ট উনি পাবেন, সেই রেজাল্ট অনুযায়ী আপনারা কিভাবে তাদেরকে নির্দেশাবলী দেন? আচ্ছা, মানে মাটি পরীক্ষা করার জন্য যে হঠাৎ যদি মানে মাটি যে কোনো জায়গাতে নিয়ে আসে, সেটা কিন্তু ঠিক না। আমি খুব সংক্ষেপে বলছি, মানে আলে 2 ফিট বা 2 ফিট পরের থেকে ভেতরের দিক থেকে ভিতরে নিতে হবে। এবং মানে মনে কথা, যেখান থেকে নাকি জল ড্রেন যাচ্ছে, সেখানে জল যেখান পর্যন্ত যাবে না। একটা বড় একটা গাছ যদি থাকে, তার নিচে ছায়া জায়গাতে মাটি নেওয়া যাবে না। কোনো জায়গায় যদি গোবরের স্তূপ থাকে, সেটা মাটি নেওয়া যাবে না। এরকম কিছু কিছু নিয়ম বিধিনিষেধ মেনে যদি 1 বিঘা জমিতে 8 থেকে 10 জায়গার মাটি নিতে পারে, যদি ক্রপ করে, তার থেকে 0 to 6 ইঞ্চিজ এনাফ, মানে 0 থেকে 15 সেন্টিমিটার ইজ এনাফ। আর যদি আপনি বাগান করেন, সেক্ষেত্রে আপনার মাটি পরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আরও ডিপে যুক্ত হবে, কারণ বাগানে যে লিচু বাগান বলেন, আম বাগান বলেন, বহু বছরজীবী প্যারালাল ক্রপ, এবং তাদের রুট পেনিট্রেট করে অনেক দূর পর্যন্ত। প্রতিটা লেয়ারে কিন্তু আমাকে স্ট্যাটাসটা জানতে হবে। সেক্ষেত্রে আমাকে নিচের দিকে যেতে হবে মাটি পরীক্ষার জন্য। কিন্তু ফসলের ক্ষেত্রে জেনারেলি আমরা যে ফসল উৎপাদন করি, তা 6 থেকে 7 মানে ইঞ্চি পর্যন্ত যথেষ্ট, এর নিচে দরকার নেই। এই জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে, রিপ্রেজেন্টেটিভ সয়েল আনতে হবে, এবং এটা যত বেশি পরিমাণ আনতে হবে, তত কম ভুল হবে, এরর হবে বেশি, কম পরিমাণে এরর বেশি হবে। এটা নিয়ে আসে মাটি ল্যাবরেটরিতে দিলে পরে ওরা পরীক্ষা করে দেবে। এরপরে যে প্রশ্নটা আপনি করেছেন যে আপনারা কীভাবে রিকমেন্ডেশন করেন, ধরেন যেই ফসলটা আপনি উৎপাদন করতে চাচ্ছেন, তা 80 কেজি ইউরিয়া লাগে, কিন্তু আপনার মাটিতে যে ইউরিয়াটা আছে, সেটা আপনার আছে 35 বা 40 কেজি আছে, তার মানে বাকি থাকলো কত? 40 কেজি। এই 40 কেজিটাকে আবার অন্য ফসল যদি করতেন, সেখানে কিন্তু আপনি 60 কেজি লাগতে পারতো, সেটা কিন্তু আপনার 20 কেজি। এটা আমরা হিসাব করে দিয়ে বলি যে এত কেজি দিবে, এবং শুধু কেমিক্যাল ফার্টিলাইজার দিতে বলি না, তার সাথে অর্গানিক ম্যাটার, বায়ো ফার্টিলাইজার, গ্রিন ম্যানুরিং, এগুলি সব মিলিয়ে হিসাব করে আমরা বলি যে এই ঝুড়ি গোবর, এই ঝুড়ি খৈল, আর এতটুক জীবাণু সার, এতটুক এই জিনিস দিতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি যেই রিকমেন্ডেশন আমরা করে দিই, মানে সয়েল হেলথ কার্ডের কাছে, অ্যাকচুয়ালি যদি সেটা ফলো করে, জাস্ট লাগে প্রেসক্রিপশন হয় গুড ডক্টর। অতএব সেই ক্ষেত্রে কিন্তু ভালো ডক্টরের যে প্রেসক্রিপশন, সেই অনুযায়ী যদি সে ব্যবহার করে, তার মাটিটাও সে রক্ষা করতে পারবে, ভালো রাখতে পারবে, এবং ফসল উৎপাদনও সে বৃদ্ধি করতে পারবে। তার মানে বলতে চাইছেন যে মাটি পরীক্ষা করলে মাটির স্বাস্থ্যটাও রক্ষা হবে। কারণ মাটি দূষণের ক্ষেত্রে তো এখানে কিছু হয় না। দূষণ তো আমরা করি, দূষণ করি আমরা এই কারণে, ধরেন আমরা 40 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার কথা, আমরা 80 কেজি দিয়ে দিলাম। আচ্ছা, বেশি লাভের আশা।
কিন্তু কি হলো, আপনার এই 40 কেজি দূষণ করে ফেলা হলো মাটিটাকে, পরিবেশটাকে। সেটা আমরা নিজেরা করি। এটা যদি আমরা কনসাস হয়ে যাই যে মাটিটা কিন্তু একটা জীবন্ত জিনিস, মাটি কিন্তু মৃত জিনিস না, জীবন্ত জিনিস। এই জীবন্ত জিনিসটাকে ভালো মতন স্বাস্থ্যতা রক্ষা করে এই জীবন্ত অবস্থায় রাখতে হবে। আর যখন নাকি এই জীবন্ত জিনিস ডেথ হয়ে যাবে, সেই মাটিতে কিন্তু আর কোনো রকম ফসল উৎপাদন করা যাবে না। বেশ, তাহলে হারভেস্টিংয়ের পর আমরা পরবর্তী চাষের জন্য মাটি পরীক্ষা করে নিতে পারি, যে কি চাষ করব, কিভাবে করব, কতটা সার দেবো, সব কিছু জানার পরে। তো আমরা তো একদম শেষের দিকে চলে এসেছি। আমি আপনাকে আরেকটা জিনিস বলি যে মাটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু টেক্সচারটা একটু ইম্পর্টেন্ট দিতে হবে। কারণ ধরেন আপনি কোন মাটিতে কি ফসল ফলাচ্ছে এটা জানতে হবে। বেলে মাটি হলে একরকম ফসল আমরা রিকমেন্ড করি, আর লোম হলে পরে মানে দোআঁশ মাটি হলে একরকম রিকমেন্ড করি, আর যদি ক্লে বা কাদা মাটি হয় একরকম রিকমেন্ডেশন করি। সেটা কিন্তু অবশ্যই চাষিবাদের এটা একবার করলেই হয়ে যায়, কারণ মাটি তো আর চেঞ্জ হয় না সহজে। অতএব একবার কিন্তু করতে হবে। আমার মাটিকে আমাকে জানতে হবে মাটিটা কি মাটি, আমার বেলে মাটি, দোআঁশ মাটি না মানে কাদা মাটি। এটা একবার জানলে পরে ওই পরীক্ষা দরকার পড়বে না, কিন্তু একবার জেনে নিতে। এই পরীক্ষাও কি ওই পরীক্ষার সঙ্গেই হয়ে যাবে? মানে একই ল্যাবরেটরিতেই এই পরীক্ষা করা, এটাকে মেকানিক্যাল অ্যানালাইসিস বলা হয়। ফলে সে বুঝতে পারবে আমার কোন ফসল করা উচিত, আমাকে মাটির তলের ফসল করা উচিত না মাটির উপরের ফসল করা উচিত। বাহ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মানে এমন একটা মাটি যেটা দেখা যায় সেই ফসল করা উপযুক্ত না, করলে ভালো ফল পাওয়া যাবে না। কিন্তু আমরা জানি না, অথবা আমরা করে যাচ্ছি, ওই ফসল পাচ্ছি না, আমরা আশানুরূপ ফসল পাওয়া যাচ্ছে না। যদি একদম শেষে কিছু আপনি টিপস দেন। আচ্ছা, টিপসটা দিয়ে যাচ্ছে যে প্রতি ফসলের পূর্বে না হলেও বছরে একবার মাটি পরীক্ষা করুন। আচ্ছা। এবং সুপারিশ মোতাবেক সার প্রয়োগ করুন। সাথে সাথে আপনার চারিদিকের পরিবেশ এবং মাটির পরিবেশ দূষণমুক্ত রাখুন। তাহলে ফসল তোলার পর মাটির পরিচর্যা, অর্থাৎ পরবর্তী ফসলে যাওয়ার আগে আমরা কিভাবে মাটি প্রস্তুত করব এবং কোন কোন বিষয়গুলো চাষি বন্ধুরা মাথায় রাখবেন, কিভাবে মাটি পরীক্ষা করে পরবর্তী ফসলে যাবেন, সেই সব বিষয়ে আমরা আজকে শুনছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর ডক্টর অজিত কুমার পোদ্দার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।